এবার আওয়ামী লীগের দায়িত্ব নিলেন রুমিন ফারহানা। বিএনপি দলের কাঁপুনি শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া সয়লাব, আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। ওই খুনির কিংবা আওয়ামী লীগের ওই দোষকদের হবে না, বরং বিএনপির হাতেও। এদিকে এবার রুমিন ফারহানা আওয়ামী লীগের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। আওয়ামী লীগকে ফিরাতে গিয়ে কঠিন বিপদের মুখে পড়ে সার্জিস আলম রুমিন ফারহানাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির যে একটা প্রজেক্ট, যে আওয়ামী লীগ অফিস খুলবে, রাজনীতি করবে, যেহেতু আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, এটা ব্যর্থ হয়ে যাচ্ছে। ছাত্র জনতা আবারও জেগে উঠছে। দর্শক, চারদিকে ঘটনা শুরু হয়ে গেছে। আপনারা জানেন হাসিনা ইউনুসবাজি করছে, ইউনুস হাসিনাবাজি করেছে। মোহাম্মদ ইউনূসের পলিটিক্সটা কি ছিল? ওনার পলিটিক্সটা ছিল ওনার পার্সোনাল কিছু এজেন্ডা উনি অ্যাপ্রুভ করে নিয়ে। একটি রাষ্ট্রের সর্বোচ্চ পদের চেয়ার যখন শূন্য হওয়ার অপেক্ষায়, তখন পর্দার আড়ালে তৈরি হয় এক ভয়াবহ দাবার চাল। আমরা কি খুব বড় কোনো রাজনৈতিক ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছি? বঙ্গভবনের সিংহাসন নিয়ে যে লুকোচুরি খেলা শুরু হয়েছে, তার প্রতিটি চালে লুকিয়ে আছে এক রক্তহীন করা সত্য। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে নিয়ে একদল বলছে তিনি পালাচ্ছেন, অন্য দল বলছে তিনি ফিরছেন এক বিশাল মাস্টার মাইন্ড প্ল্যান নিয়ে। ইউনূসের সরকার অবৈধ, অবৈধ সরকারের যে কোনো অধ্যাদেশ অবৈধ। শুধু অবৈধ ইউনূস সরকার অবৈধ অধ্যাদেশ দিয়ে। এদিকে ক্ষমতায় এসেই আন্তর্জাতিক আদালত দখলে নিল বিএনপি। এরই মধ্যে সন্ধ্যায় বহিষ্কার করা হলো চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। এজন্য শেখ হাসিনার পথেই হাঁটছে বিএনপিও। ক্ষমতায় বসার 1 মাসের মধ্যেই পতনের ডাক আসতে পারে ছাত্র জনতার। এবার ছাত্র জনতা আবারও সরকার পতনের ডাক দিয়েছে। একদিকে রুমিন ফারহানা আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, অন্যদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতির মধ্যে চাঞ্চল্যকর অনেক ঘটনা ঘটতেছে। এই মুহূর্তে দেশের রাজনীতি উত্তাল এবং রাজপথ উত্তাল। শিক্ষার্থীরা আবারও পরিকল্পনা করতেছে কিভাবে বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। দেশের সকল আপডেট নিউজগুলো আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। কিন্তু যে কণ্ঠ একাই আওয়ামী লীগকে ধসিয়ে দিত বারবার, গণমাধ্যমে বিএনপির কথা বলে বলে দলটার নাম জনমনে জারি রাখত, সেই নামটা রুমিন ফারহানা। কিন্তু পরে দেখা গেল কোনো এক অজানা কারণে দলে ব্রাত্য হয়ে গেলেন রুমিন। এখন সোশ্যাল মিডিয়া সয়লাব, আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। আসলেই কি ঘটনার সত্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানার বাবা ছিলেন ভাষা সৈনিক অলি আহাদ। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং আওয়ামী মুসলিম লীগের অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। বানর ভাষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলটির জন্য ঘাম ঝরিয়েছেন, কিন্তু শেষে ভুল বোঝাবুঝিতে আওয়ামী লীগে ব্রাত্য হয়ে পড়েন। মৌলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত অলি আহাদ পরবর্তীতে মতাদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং নিজের রাজনৈতিক পথ বেছে নেন। রুমিন ফারহানা সেই আফসোসটাই করলেন সেদিন। বাবার মতো তারও একই পরিণতি। সে যাই হোক, গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মহান ভাষা সৈনিকের মেয়ে রুমিন ফারহানাকে ফুল দিতে দেওয়া হয়নি। মব সৃষ্টি করে তাকে ফুল দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। অভিযোগ উঠেছে তার সেই পুরনো দলের বিপক্ষেই, যে দলের জন্য তিনি গলা চড়িয়েছেন কোটিবার। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের মবের দিন শেষ বলাটা কি শুধুই কথার কথা? তাহলে রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, একথা সত্যি। নিজে এমন একজনের মেয়ে হয়ে, যা হোক, কষ্ট কিন্তু তিনি পেয়েই আসছেন গত কয়েক মাস ধরে। অভিযোগ করেছেন নির্বাচনের নানান বাধার সম্মুখীন হয়েছেন। অভিযোগ করেছেন তার সাবেক দলের বিরুদ্ধেই। কিন্তু শেষ জয়টা হয়েছে তারই, জিতেছে হাঁস মার্কা। নির্বাচনে জিতে দেখিয়ে দিয়েছেন নিজের সক্ষমতা। বিএনপি থেকেও নাকি যোগাযোগ করা হয়েছিল, তিনি সাড়া দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়া সয়লাব তার আওয়ামী লীগের পক্ষে বলা কথামালা। খুলনা থেকে রাজশাহী বিদেশ বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ, কিংবা আওয়ামী লীগ এখন মজলুম, তাদের পাশে থাকাই সমীচীন ইত্যাদি বলে কেমন যেন এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন জনমানসে। প্রশ্নটা হলো, রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, যখন রুমিন ফারহানা তার দীর্ঘদিনের রাজনৈতিক আশ্রয়স্থল বিএনপি থেকে এক প্রকার ছিটকে পড়েছেন এবং স্বতন্ত্র হিসেবে নিজের জনসমর্থন প্রমাণ করে দেখিয়েছেন, তখন তার সামনে নতুন রাজনৈতিক মেরুকরণের পথ খোলাই থাকছে। সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক কিছু বক্তব্য, যেখানে তিনি আওয়ামী লীগের আমলের দৃশ্যমান উন্নয়নের কথা পরোক্ষভাবে স্বীকার করেছেন বা দলটির বর্তমান কোণঠাসা অবস্থাকে মজলুম হিসেবে ইঙ্গিত করেছেন, সেটি কেবলই পুরনো দলের প্রতি অভিমান, নাকি নতুন কোনো সমীকরণের সূক্ষ্ম ইঙ্গিত, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা চলছে।
রাজনীতিতে টাইমিং এবং ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ। রুমিন ফারহানা হয়তো সেই টাইমিংয়ের অপেক্ষাতেই আছেন। তার মতো একজন তুখোড় বক্তা, আইনের মানুষ এবং জনপ্রিয় মুখ যদি সত্যি আওয়ামী লীগে যোগ দেন, তবে তা দেশের রাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি করবে, কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনাটি আপাতত গুঞ্জন হিসেবে বাতাসে ভাসলেও পর্দার আড়ালের রাজনৈতিক দেনদরবার অনেক সময় অবিশ্বাস্য বাস্তবের জন্ম দেয়। যদি সত্যিই এমন কোনো রাজনৈতিক নাটকীয়তা ঘটে যায়, তবে এটিকে এক অর্থে বাবার স্মৃতিবিজড়িত দলে ফেরা হিসেবেও আখ্যা দেওয়া যেতে পারে। রুমিনের বাবা অলি আহাদ ছিলেন আওয়ামী লীগের একেবারে সূচনা লগ্ন বা প্রতিষ্ঠাকালীন অন্যতম কাণ্ডারি। দলটির জন্মলগ্নে যে কজন নেতার রক্ত, ঘাম এবং মেধার বিনিময়ে আওয়ামী লীগ আজকের এই সুবিশাল বটবৃক্ষে পরিণত হয়েছিল, অলি আহাদ তাদেরই একজন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই দলটিতে তিনি বেশি দিন থিতু হতে পারেননি। মতাদর্শগত দ্বন্দ্ব, বৈদেশিক নীতির প্রশ্নে বিরোধ এবং অভ্যন্তরীণ রাজনীতির জাঁতাকলে পড়ে তাকে সরে যেতে হয়েছিল। আজ যদি তার মেয়ে, যিনি নিজেও নিজের রাজনৈতিক দলের চরম অবমূল্যায়নের শিকার হয়ে স্বতন্ত্র হিসেবে লড়তে বাধ্য হয়েছেন, সেই পুরনো ঠিকানায় ফিরে যান, তবে তা ইতিহাসের এক দারুণ পুনরাবৃত্তি তৈরি করবে। বাবার অসমাপ্ত রাজনৈতিক গল্পটার যেন একটা নতুন অধ্যায় শুরু হবে মেয়ের হাত ধরে। রুমিন ফারহানার জন্য এটি যেমন গভীর আবেগের জায়গা হতে পারে, তেমনি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হতে পারে এক অভাবনীয় টার্নিং পয়েন্ট। এখন সবচেয়ে বড় এবং প্রাসঙ্গিক প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি তাকে দলে ফেরাবে? 5 আগস্টের পট পরিবর্তন এবং পরবর্তীতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন অনেকটাই কোণঠাসা ও নেতৃত্ব শূন্য। তাদের প্রথম সারির নেতারা অনেকেই দৃশ্যপটের বাইরে, আত্মগোপনে বা আইনি জটিলতায় জর্জরিত। এই চরম সংকটের মুহূর্তে দলের হাল ধরার মতো, বিপর্যস্ত কর্মী সমর্থকদের চাঙ্গা করার মতো এবং সর্বোপরি গণমাধ্যমে শক্ত ভাষায় যৌক্তিক কথা বলার মতো একজন নেতার বড্ড অভাব দলটিতে। রুমিন ফারহানার মতো একজন বাগ্মী, উচ্চশিক্ষিত এবং জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ আওয়ামী লীগের এই বিশাল শূন্যতা পূরণে দারুণ কার্যকরী হতে পারে। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক প্রয়োজনে আওয়ামী লীগ অনেককেই আপন করে নিয়েছে, এমনকি কট্টর সমালোচকদেরকেও দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। সুতরাং অস্তিত্ব রক্ষার এই কঠিন লড়াইয়ে রুমিনকে দলে টানলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগেরই লাভ বেশি। যদিও দলের তৃণমূলের নেতাকর্মীরা যারা বছরের পর বছর ধরে রুমিনের কড়া ও ঝাঁঝালো সমালোচনার শিকার হয়েছেন, তারা এই সিদ্ধান্তকে শুরুতে কিভাবে নেবেন সেটিও দলটির হাইকমান্ডকে গভীরভাবে ভাবতে হবে। তবে রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, তাই পারস্পরিক স্বার্থের মিল হলে আওয়ামী লীগের দরজা তার জন্য উন্মুক্ত হওয়াটা মোটেও আশ্চর্যের বিষয় হবে না। রাজনীতিতে যোগ্যতার চেয়ে ব্যক্তিগত আনুগত্য এবং দলীয় সমীকরণ অনেক সময় বড় হয়ে দাঁড়ায়, যার জলজ্জান্ত প্রমাণ আমরা বিএনপির বর্তমান অনেক সিদ্ধান্তে দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে অনিবার্যভাবেই চলে আসে বর্ষিয়ান নেতা, প্রখ্যাত আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা। আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির যে একটা প্রজেক্ট, যে আওয়ামী লীগ অফিস খুলবে, রাজনীতি করবে, যেহেতু আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, এটা ব্যর্থ হয়ে যাচ্ছে। ছাত্র জনতা আবারও জেগে উঠছে। দর্শক, চারদিকে ঘটনা শুরু হয়ে গেছে। আপনারা জানেন, যেখানে বিএনপি আওয়ামী লীগ শত্রুতাই হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ শত্রুতা। বাংলাদেশে যত রাজনৈতিক মারামারি, সাপোজ বাংলাদেশের রাজনৈতিক মারামারির 98% বিএনপি ভার্সাস আওয়ামী লীগ। আরে ভাই, জামাত তো বড় দল হয়েছে নতুনে, এবং জামাতের সাথে আওয়ামী লীগের বড় কনফ্লিক্ট, মারামারি হবে, এটা বাস্তবসম্মত না। জামাতকে রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন করতে আওয়ামী লীগ প্রত্যেক সরকারই করেছে, ফাঁসি দিয়েছে। কিন্তু মাঠে ময়দানে আওয়ামী লীগ বিএনপি মারামারি, এটা ভেরি রেয়ার। আওয়ামী লীগ জামাত মারামারি, এটা ভেরি রেয়ার। কারণ রাজনৈতিক মারামারিটা বেসিক্যালি হয় ভাগ বাটোয়ারা নিয়ে। কে কোন বাস স্ট্যান্ড দখল করবে, কে কোন নদী দখল করবে, চর দখল করবে, টেম্পো স্ট্যান্ড দখল করবে, কাউন্টার দখল করবে, এগুলো নিয়ে। এখন জামাতের লোকজন তো কোনো দখল দাঁড়িতে নাই, অতএব আওয়ামী লীগের সাথে জামাতের মারামারি বাঁচবে কেন? খুব কম হয়েছে। তবে হ্যাঁ, একপাক্ষিকভাবে আওয়ামী লীগ জামাতের উপর অসংখ্য হামলা করেছে, বিশেষ করে জামাতের কর্মসূচির উপর হামলা করেছে। এটা একপাক্ষিক হামলা, এটা মারামারি না। তবে হ্যাঁ, অতীতে অনেক আগে 90-এর দশকে শিবিরের সাথে ছাত্রলীগের মারামারি হয়েছে, দুই পক্ষই দুই পক্ষকে মেরেছে, এটা ঘটেছে। কিন্তু আওয়ামী লীগ জামাত মারামারি বলতে যা বোঝায়, এটা খুব কম। তো বাংলাদেশের রাজনৈতিক মারামারি 99% বিএনপি ভার্সাস আওয়ামী লীগ। তো সেখানে বিএনপি ক্ষমতা এসেছে, এতে আওয়ামী লীগ আরো বেশি দৌড়ের উপর থাকার কথা। কারণ গত 17 বছর কি ভয়ানক নির্যাতন করেছে বিএনপির উপর আওয়ামী লীগ। আওয়ামী লীগের নির্যাতন কারণে বিএনপি শত শত লোক গুম হয়েছে, খুন হয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, পঙ্গু হয়েছে, বাড়ি ঘুমাতে পারেনি, গরু বাড়ি ঘুমিয়েছে।
এলাকায় থাকতে পারেনি, শ্বশুর বাড়ি অনেক দূরে, অনেকে আবার আর একটা বিয়ে করে শ্বশুর বাড়ি বানিয়ে সেখানে থেকেছে। কি দুর্বিষহ এই আওয়ামী লীগ খালেদা জিয়ার উপর কি নির্যাতন করেছে। তারেক রহমানের চরিত্র নিয়ে কত জঘন্য এবং নোংরা ভাষায় কথা বলতো। সেই আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছে বিএনপি, সে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগকে নানান প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এখানে হওয়ার কথা ছিল না উল্টা, যে বিএনপি ক্ষমতায় এসে এবার আওয়ামী লীগকে ইচ্ছা মতো পিটাবে, কারণ মূল শত্রুতা তো এই দুই দলের মধ্যে। শত্রুতার ইতিহাস মানে আওয়ামী লীগ বিএনপির ইতিহাস। কিন্তু না, আমরা দেখেছি কি যে বিএনপি ক্ষমতা এসেছে, আওয়ামী লীগের খুশির বন্যা। আওয়ামী লীগ তার অফিস খুলছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, জাতীয় পতাকা উত্তোলন করছে এবং তেমন কিছু বলছে না। এবং এই সাহস কেন আওয়ামী লীগ পেয়েছে? বিএনপির সাথে এই ডিল হয়েছিল যে আমরা তোমাদেরকে ভোট দিব, আমরা অফিস খুলব। আমাদের কাছে অনেক তথ্য হয়েছে, ছাত্রলীগের সাবেক অনেক নেতা, পালাতক নেতা যারা বিদেশে আছেন, তারা অনেকেই আমাদের খুব কাছের, আমার ব্যক্তিগত কাছের বড় ভাই। তাদের আলাপ আলোচনা শুনি, টুকটাক কথাবার্তা হয়, পালাতক আছেন সবাই। তাদের দলীয় নির্দেশনা, আওয়ামী লীগের দলীয় নির্দেশনা যে তারেক রহমানের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এখন বিএনপির বিরুদ্ধে কিছু বলা যাবে না, বাবা থামো। এমনকি তারেক রহমানের মেয়ে জাইমার যে একটা ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, ওটা আওয়ামী লীগ ছড়িয়েছিল, আওয়ামী লীগের একদম ভেরিফাইড পেজগুলো থেকে সরানো হয়েছে। তো এটাও আওয়ামী লীগের আরেক অংশ খুব উদ্বেগ প্রকাশ করেছে, না এই মুহূর্তে তারেক ভাইয়ার বদৌলতেই তো, বদান্যতায় আমরা অফিস খুলছি, পতাকা টানাচ্ছি, জয় বাংলা স্লোগান দিচ্ছি তারেক ভাইয়ার কারণে। আর সেই তারেক ভাইয়ার মেয়ের, তারেক ভাইয়ার মাইয়ার ভিডিও প্রচার করো তোমরা, না না না, এটা ঠিক না। এবং ছাত্রলীগের এক সাবেক নেতা, এখন আওয়ামী লীগ করেন, আমার বড় ভাই, তিনিও পালাতক, অত্যন্ত কাছের বড় ভাই, তিনি বলছেন যে এই যে তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির, আওয়ামী লীগের এখনো যারা বলে এবং তারেক পরিবার নিয়ে যারা কটূক্তি করে, একটি রাষ্ট্রের সর্বোচ্চ পদের চেয়ার যখন শূন্য হওয়ার অপেক্ষায়, তখন পর্দার আড়ালে তৈরি হয় এক ভয়াবহ দাবার চাল। আমরা কি খুব বড় কোনো রাজনৈতিক ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছি? বঙ্গভবনের সিংহাসন নিয়ে যে লুকোচুরি খেলা শুরু হয়েছে, তার প্রতিটি চালে লুকিয়ে আছে এক রক্তহীন করা সত্য। নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস, যাকে নিয়ে এক দল বলছে তিনি পালাচ্ছেন, অন্য দল বলছে তিনি ফিরছেন এক বিশাল মাস্টারমাইন্ড প্ল্যান নিয়ে। আজ নিউজ বিডি লাইভে আমরা উন্মোচন করছি সেই নীল নকশা, যা কেবল বাংলাদেশের মানচিত্র নয়, বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। ক্ষমতার এই রহস্য কি সত্যিই কোনো সমঝোতা, নাকি ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি? পুরো ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না নেপথ্যে কি ঘটছে। গল্পের শুরুটা হওয়া উচিত ছিল কোনো এক বিজয় উল্লাস দিয়ে, কিন্তু আমাদের এই ইনভেস্টিগেশনের শুরুটা হচ্ছে এক বিরাট বিস্ময় দিয়ে। যখন পুরো দেশ ডক্টর মুহাম্মদ ইউনুসকে দেশের পরবর্তী অভিভাবক হিসেবে দেখার স্বপ্নে বিভোর, ঠিক তখনই অন্ধকার কুঠুরি থেকে বেরিয়ে এলো এক বিস্ফোরক তথ্য। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একটি তথ্য দিয়ে পুরো রাজনৈতিক মহলে আগুন ধরিয়ে দিলেন। তিনি দাবি করলেন, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি থেকে ডক্টর ইউনুসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একবার কল্পনা করুন সেই অদ্ভুত দৃশ্য। একদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের চাকা ঘোরাচ্ছেন, আর অন্যদিকে রাষ্ট্রপতির আসনে বসে আছেন ডক্টর ইউনুস। এটি কেবল একটি প্রস্তাব ছিল না, এটি ছিল এক বিশাল মেটিকিউলাস ডিজাইন বা নিখুঁত ক্ষমতার জ্যামিতি। কিন্তু অবিশ্বাস্যভাবে ডক্টর ইউনুস এই প্রস্তাব অবলীলায় ফিরিয়ে দিলেন। কেন? ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসার এই অবারিত সুযোগ তিনি কেন হেলায় হারালেন? এখানেই দানা বাঁধছে এক নতুন রহস্য। তবে কি তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বলয়ে নিজেকে বন্দী করতে চান না, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় সমীকরণ যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে? অ্যাডভোকেট রাজ্জাকির এই তথ্য যদি সত্য হয়, তবে আমাদের ভাবতে হবে ইউনুস কেন না বললেন। এটি কি তার নৈতিক অবস্থান, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র? তিনি কি জানতেন যে এই চেয়ারে বসা মানেই নিজের নিরপেক্ষতার যে বিশ্বজনীন ভাবমূর্তি, তাতে কালিমা লেপন করা? রাজ্জাকি মনে করেন ডক্টর ইউনুসের এই প্রস্তাবটি গ্রহণ করা উচিত ছিল। তার যুক্তি হল, ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হওয়া মানে পুরো দেশটা যেন একটি আন্তর্জাতিক ছাতার নিচে থাকা। সেই ছাতা এতটাই মজবুত হতো যে বড় কোনো আন্তর্জাতিক ঝড় এলেও বাংলাদেশকে সহজে কাঁপাতে পারত না। আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করি এই আন্তর্জাতিক ছাতার বিষয়টি। বর্তমান বিশ্বে কূটনৈতিক যুদ্ধ কোনো সরাসরি যুদ্ধের চেয়ে কম নয়। ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এতটাই প্রবল যে তিনি রাষ্ট্রপ্রধান থাকলে কূটনৈতিক টেবিলে বাংলাদেশ সবসময় কয়েক কদম এগিয়ে থাকত। বিশ্বের বড় বড় শক্তিগুলো বাংলাদেশকে অন্য চোখে দেখতে বাধ্য হতো। বিশেষ করে এই সংকটে, যখন বৈদেশিক ঋণ, ভূ রাজনৈতিক চাপ এবং আঞ্চলিক অস্থিরতা বাংলাদেশকে ঘিরে ধরেছে, তখন ইউনুস ফ্যাক্টর হতে পারত বাংলাদেশের রক্ষা কবচ। ইউনুস যদি রাষ্ট্রপতি হতেন, তবে ওয়াশিংটন থেকে ব্রাসেলস, দিল্লি থেকে বেইজিং সবখানেই বাংলাদেশের আওয়াজ পৌঁছাতো অন্য মাত্রায়। কিন্তু তিনি বেছে নিলেন তার সেই চিরচেনা গবেষণাগার 3-0 তত্ত্ব, অর্থাৎ জিরো দারিদ্র, জিরো বেকারত্ব এবং জিরো কার্বন নির্গমন। এই তিনটি লক্ষ্য নিয়েই তিনি বিভোর থাকতে চান। প্রশ্ন ওঠে, রাষ্ট্রপতি ভবনের 4 দেয়ালের ভেতরে বসে যতটুকু কাজ করা যায়, তার চেয়ে অনেক বেশি কাজ করা কি সম্ভব একজন স্বাধীন সমাজ উদ্যোক্তা হিসেবে? ইউনুস সম্ভবত এটিই বিশ্বাস করেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এর ভেতরে অন্য এক ভয়াবহ আশঙ্কার কথা বলছেন। ইউনুস কি ভয় পাচ্ছেন যে রাষ্ট্রপতি হলে তাকে রাজনৈতিক বিতর্কের অংশ হতে হবে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যেসব সাহসী পদক্ষেপ নিয়েছেন, রাষ্ট্রপতি হলে সেগুলোর তো দেখলেন এখানে কি কথা হচ্ছে।
অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের রাজনীতি নিয়ে আলোচনা হয় এবং দেশের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতি নিয়ে আপনাদের মন্তব্য কী? এখানে অনেকেই রাষ্ট্রপতির বিষয়ে কথা হয়, অন্যদিকে বিশেষ করে আজকে রুমিন ফারহানার বিষয়ে কথা হয়, রুমিন ফারহানা যে আওয়ামী লীগের দায়িত্ব নেবে এই বিষয় নিয়ে। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনার মন্তব্যটা আমি আবারও বলতেছি কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।